মাননীয় অর্থমন্ত্রী, আপনি আপনার বাজেটের বক্তৃতার অবশিষ্ট অংশ এখন উপস্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমার বক্তব্য ইজিপিতে শেষ করেছিলাম। এরপরেই হচ্ছে কৃষি এবং পল্লী উন্নয়ন। আমাদের স্মরণ রাখতে হবে যে আমাদের কৃষি জমি অনবরত হ্রাস পাচ্ছে। সেজন্য গ্রামে যত্রতত্র স্থাপনা নির্মাণকে নিয়ন্ত্রণে আনার বিষয়টি এখন থেকে আমাদের বিবেচনায় নিতে হবে। কৃষিক্ষেত্রে কার্যক্রমের মধ্যে রয়েছে বৈরী পরিবেশে অভিযোজন সক্ষম ধানের জাত উদ্ভাবন, ফসলের সংগ্রহোত্তর ক্ষতি কমানো, কৃষিভিত্তিক শিল্প স্থাপন, উন্নত মানের বীজ সরবরাহ, সেচ সম্প্রসারণ, নিরাপদ ও ঝুঁকিপূর্ণ আমদানি নিশ্চিতকরণে সঙ্গ নিরোধ কেন্দ্র স্থাপন, জেনেটিক্যাল মডিফাইড প্রযুক্তির প্রচলন, প্রতিকূলতা সহিষ্ণু পাটের জাত উদ্ভাবন এবং বহুমুখী পাট পণ্য উদ্ভাবন সংক্রান্ত গবেষণা, পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তির ব্যবহার, কৃষিখাতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার, ভ্যালু চেইন ব্যবস্থা আধুনিকীকরণ, পাশাপাশি কৃষি গবেষণালব্ধ ফলাফল, তথ্য প্রযুক্তি, কৃষি সেবা কৃষকদের দোরগোড়ায় পৌঁছাতে সারা দেশে 235টি কৃষক সেবা কেন্দ্র স্থাপনের উদ্যোগ আমরা গ্রহণ করেছি। পল্লী অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন খাতে আমরা যেভাবে এতদিন ধরে কাজ করছি সেই ধারাটাই অব্যাহত রাখতে চাই। 2017-18 অর্থ বছরে 5200 কিলোমিটার নতুন সড়ক নির্মাণ, 11500 কিলোমিটার পাকা সড়ক রক্ষণ, 32300 মিটার সেতু ও কালভার্ট নির্মাণ, রক্ষণাবেক্ষণ 28 উন্নয়ন পরিষদ ভবন, 50টি উপজেলা কমপ্লেক্স এবং 95টি সাইক্লোন সেন্টার আমরা আগামী বছরে নির্মাণ করব। আয়বর্ধনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের জন্য একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় আমরা প্রকৃত দরিদ্র ছিন্নমূল ভিক্ষুক পরিবার ছাড় বাছাই করি। আমাদের লক্ষ্য হচ্ছে এসব পরিবারকে সমিতিবদ্ধ করে মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষুদ্র সঞ্চয় মডেলের আওতায় স্থায়ী তহবিল গঠন করে দেয়া। এর ধারাবাহিকতায় আগামী 4 বছরে সারা দেশে 1 লক্ষ ভিক্ষুক পুনর্বাসন সহ 36 লক্ষের অধিক দরিদ্র পরিবারকে সম্পৃক্ত করে আরও 60,515টি গ্রাম উন্নয়ন সমিতি গঠনের পরিকল্পনা আমাদের রয়েছে। এ প্রকল্পের সুবিধাভোগীদের রেশম চাষে সম্পৃক্তকরণের পরিকল্পনা আমরা নিয়েছি। এর প্রাথমিক পর্যায়ে 20টি জেলায় 25টি উপজেলায় ও এ কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে। জাতীয় শিল্পনীতি 2016 আমরা ঘোষণা করেছি। 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোকে সার সংরক্ষণ ও বিতরণ সুবিধা সৃষ্টির জন্য দেশের বিভিন্ন জেলায় 13টি বাফার গোদাম নির্মাণ ও ইউরিয়া ফর্মুলাইড 85 প্লান্ট স্থাপনের পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা জাহাজ ভাঙ্গা শিল্প জোন তৈরি করেছি। বাংলাদেশে জাহাজ পুনঃ প্রক্রিয়াজাত আইন 2016 এর খসড়া প্রণয়ন করা হয়েছে। এ শিল্প থেকে নিঃসারিত বিপজ্জনক বর্জ্যের ব্যবস্থাপনার লক্ষ্যে একটি ট্রিটমেন্ট, স্টোরেজ এন্ড ডিসপোজাল ফ্যাসিলিটি নির্মাণের পরিকল্পনা আমাদের আছে। যৌথ বিনিয়োগ অথবা পিপিপির উদ্যোগের মাধ্যমে বিটিএমসি 16টি মিল পরিচালনার পরিকল্পনা নিয়েছেন। তাঁতপল্লী স্থাপন ও তাঁতিদের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নেব। পর্যটন শিল্পের বহুমুখীকরণ আমাদের সোনালী ঐতিহ্য, পাট পণ্যের বহুমুখীকরণ আমাদের সোনালী ঐতিহ্য। ঢাকায় মসলিন পুনরুদ্ধারের গবেষণা চালানো কার্যক্রমকে আগামীতে আরো জোরদার করা হবে। রপ্তানি বাজার সম্প্রসারণ, নতুন বাজার উন্মেষণ, আন্তর্জাতিক বাজারে চাহিদা মাফিক পণ্যের মান উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করছি। বাণিজ্য সক্ষমতা বৃদ্ধির জন্য এনহান্সড ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্কের আওতায় প্রকল্প গ্রহণের পরিকল্পনা আমাদের রয়েছে। পাশাপাশি রপ্তানি পণ্য বহুমুখীকরণের আমাদের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।
ষড়যন্ত্রমূলক যোগসাজশ এবং অর্থনৈতিক জোটবদ্ধতার মাধ্যমে বাজারকে অস্থিতিশীল করার প্রবণতা নিয়ন্ত্রণ এবং পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে আমরা গঠন করেছি প্রতিযোগিতা কমিশন। এই কমিশন ইতিমধ্যেই কাজ শুরু করেছে। আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতায় আমরা সবসময় জোর দিয়ে থাকি। আমরা বাণিজ্য মেলা করি, এই জন্যে বিভিন্ন দেশে প্রবেশাধিকার লাভ করি এবং কূটনৈতিক তৎপরতা এর ব্যাপারে জোরদার করা হয়। রোমানিয়া মিশন ভারতের চেন্নাই, আমেরিকার ফ্লোরিডা, অস্ট্রেলিয়ার সিডনি, কানাডার টরন্টোতে বাংলাদেশ উপমিশন স্থাপনের পরিকল্পনা আমাদের রয়েছে। দ্বিপাক্ষিক ও কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে বিভিন্ন দেশের সাথে ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন, দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে বৈঠক, এইসব জোরদার করা হয়েছে। উপ-আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে সাসেক্স, সাউথ এশিয়া সাব রিজনাল ইকোনমিক কোঅপারেশন অত্যন্ত মূল্যবান ভূমিকা পালন করছে। এক্ষেত্রে এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তা কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করছি। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় কৌশল প্রণয়ন ও প্রস্তুতি হিসেবে কান্ট্রি ইনভেস্টমেন্ট প্ল্যান আমরা প্রণয়ন করেছি। স্বল্প কার্বন নিঃসরণযোগ্য উন্নয়ন ও এনার্জি এফিশিয়েন্ট ডেভেলপমেন্টের জন্য একটি কর্মকৌশল প্রণয়নের পরিকল্পনা আমাদের আছে। বৃক্ষরোপণ, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ, আগামী 3 বছরে আমরা 10,000 হেক্টরে ম্যানগ্রোভ বাগান সৃজন করব। 17,500 হেক্টর জমিতে অংশীদারিত্বমূলক ব্লক বাগান ও 3,600 কিলোমিটার জমিতে স্ট্রিপ বাগান সৃজনের চেষ্টা করব। জীববৈচিত্র্য সংরক্ষণে 25টি সংরক্ষিত এলাকায় সহ-ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিকল্পিত নগরায়ন এবং আবাসনও আমাদের লক্ষ্য এবং এজন্যে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধন করা হচ্ছে প্রধান কাজ। আমরা আবাসন সুবিধার জন্য পূর্বাঞ্চল শহরে পিপিপি পদ্ধতিতে 62,000 ফ্ল্যাট এবং ঝিলমিল প্রকল্পের আওতায় 10,964টি ফ্ল্যাট নির্মাণ করছি। ঢাকার কড়াইল, লালসরাই ও মহাখালীতে সরকার বেসরকারিকের ভিত্তিতে 4,662 আবাসিক ফ্ল্যাট এবং মিরপুরে স্বল্প আয়ের লোকের জন্য 10,000 ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা আছে। চট্টগ্রাম মহানগরীর যানজট নিরসনে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে এবং রাজধানীর যানজট পরিস্থিতির উন্নয়নে শান্তিনগর হতে মাওয়া রোডে পর্যন্ত 12 কিলোমিটার একটি দীর্ঘ ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রয়েছে। জেলা পর্যায়ে প্রেস ও মিডিয়া প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে প্রতি জেলায় একটি করে মিডিয়া হাব প্রতিষ্ঠার কার্যক্রম অব্যাহত থাকবে। বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার কার্যক্রম দেশের সকল এলাকায় পৌঁছানোর লক্ষ্যে 5টি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপনের উদ্যোগ আমরা নিয়েছি। প্রতি জেলা উপজেলায় একটি করে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের পরিকল্পনা আমাদের রয়েছে। এছাড়া প্রাক প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম সহ ইসলামিক ফাউন্ডেশন, হিন্দু কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট এবং খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সকল ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার ও অবকাঠামো উন্নয়নের চলমান কার্যক্রম অব্যাহত। দেশজ সংস্কৃত বিকাশের জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং বাংলাদেশের বোধহয় এর আগে এভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশ কোনোদিন হয়নি। আমরা প্রত্যেকটি উপজেলা এখন পয়লা বৈশাখ উদযাপন করি। যুব ক্রীড়াদের জন্য শ্রমবাজার বর্ধিত করার চেষ্টা চলছে। প্রশিক্ষণ কর্মসূচি ও প্রশিক্ষণ পাঠ্যক্রম আমরা পরিমার্জন করেছি। এছাড়া ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও আন্তর্জাতিক মানের ক্রীড়া অবকাঠামো খেলোয়াড় তৈরির চলমান কার্যক্রম অব্যাহত থাকবে। টেকসই উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও শান্তি ও শৃঙ্খলা। এ বিষয়ে আমরা অত্যন্ত সচেতন এবং এটা নিঃসন্দেহে বলা চলে যে
আমরা সমস্ত যেসব বাহিনী এইসব কর্মে লিপ্ত থাকে তাদের সকলের জন্য অনেক সুযোগ সুবিধা বাড়িয়েছি এবং তাদের ব্যাপক প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এবং তাদেরকে জনসেবার যে মহৎ আদর্শ তাতে উদ্বুদ্ধ করা সম্ভবপর হয়েছে। বিশেষ করে নারী পুলিশদের সুবিধার জন্য বিভিন্ন জেলায় 56টি মহিলা ব্যারাক নির্মাণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছি সুশাসন ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য। সরকারি আর্থিক ব্যবস্থাপনায় অনেক উন্নতি সাধিত হয়েছে। জাতীয় বেতন স্কেল ঘোষণার পরে এই 2014 সালে যেটা ঘোষণা করা হলো, তারপরে পেনশনার এবং সরকারি কর্মচারীদের তথ্য ভান্ডার আমরা তৈরি করেছি। তাতে 11,23,241 জন চাকরি কর্মচারী ও 6,27,000 পেনশনারের তথ্য সংগৃহীত হয়েছে। এমটিবিএফ এর আওতায় বাজেট প্রক্রিয়াকে সরকারের নীতি কৌশল অর্জিত ফলাফলের সাথে সম্পৃক্ত করেছি। বাজেট প্রণয়ন, বাজেট বাস্তবায়ন ও হিসাবায়নের জন্য আমরা ইন্টিগ্রেটেড বাজেট এন্ড অ্যাকাউন্টিং সিস্টেম ইবাস নামে একটা তথ্য প্রযুক্তি নির্ভর সিস্টেম তৈরি করি, আধুনিকায়ন করেছি এখন ইবাস প্লাস প্লাস, এবং এটি আমরা নিজেরাই এটা পরিচালনা করে থাকি। সরকারি হিসাবের গুণগত মান উন্নয়নের লক্ষ্যে আমরা নতুন বাজেট ও হিসাব শ্রেণীবিন্যাস পদ্ধতিতে বাজেট এন্ড অ্যাকাউন্টস ক্লাসিফিকেশন সিস্টেম বিএসসিএস চূড়ান্ত করেছি। 18-19 অর্থ বছরে বাজেট প্রণয়নের সময় হতে এই নতুন শ্রেণীবিন্যাস কার্যকরী হবে। আমাদের পেনশন ব্যবস্থার সংস্কার আমরা প্রতিশ্রুত এবং একই সঙ্গে সরকারি পেনশন শুধুমাত্র সীমিত গোষ্ঠীর জন্য ব্যবস্থা করে, তাই এটাকে ব্যাপকভাবে বাড়িয়ে জনপেনশনের চিন্তাভাবনা আমরা শুরু করেছি। ইতিমধ্যে এই সম্বন্ধে কিছু কাজও হয়েছে এবং এই কাজটি অগ্রসর করে আমার ইচ্ছা হলো যে আমাদের শেষ বছরে একটা জাতীয় পেনশন স্কিমের অবয়ব আমরা তুলে ধরব। জনপ্রশাসনের প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিতকরণ ও সময়বদ্ধ কর্মসম্পাদনের লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠানসমূহ কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি প্রবর্তন করা হয়েছে সমূহে, এবং এজন্য একটা সফটওয়্যারও তৈরি করা হয়েছে যেটা পরীক্ষামূলকভাবে চালু করার এই মুহূর্তে চালু করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা 2016 জারি হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা হবে মানুষের, আমাদের যারা এই সব ব্যবস্থায় সম্পৃক্ত আছেন তাদের সুপারিশ। একটি একক আইডি ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিকদের জন্ম, মৃত্যু, বিবাহ, তালাক, মৃত্যুর কারণ ইত্যাদি সংক্রান্ত তথ্য উপাত্ত সংরক্ষণ এবং এর ভিত্তিতে সরকারের সকল সেবা নিশ্চিত করার জন্য আমরা সিভিল রেজিস্ট্রি অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিক্স CRVS চালু করেছি। শিক্ষা, স্বাস্থ্য, জননেতা প্রশাসন, নাগরিক সেবা সহজ ও স্বল্প সময়ে জনগণের নিকট পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখে অনেক প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক কাঠামো সংস্কার করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাধ্যমিক শিক্ষা বিভাগ নতুন সৃষ্টি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ 2 ভাগে বিভক্ত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ 2টি বিভাগ তৈরি করা হয়েছে। বিভিন্ন জেলায় আদালত ভবন নির্মাণের কাজ চলমান। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বল্প সময়ের জনগণকে বিচারিক সেবা প্রদানের লক্ষ্যে অক্টোবর 2016 সাল হতে সকল জেলায় মোবাইল কোর্ট সিস্টেম চালু করেছে। বিচার ব্যবস্থার সংস্কারের অংশ হিসাবে দুর্দশা দাগী আসামিদের আদালতে হাজির না করে ডিজিটাল পদ্ধতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের বিচার কার্য সমাধা করার ব্যবস্থা আমরা নিয়েছি। দুর্নীতি দমন কমিশনকে আরো শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন সংশোধন করা হয়েছে 2016 সালে এবং দুদকে একটা হটলাইন চালু করা হয়েছে। শুদ্ধাচার কৌশলের নিবারণমূলক প্রক্রিয়ার অংশ হিসেবে দুর্নীতি প্রতিরোধ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন গণশুনানি পরিচালনা করছে। ভূমি ব্যবস্থাপনা
জরিপ এবং রেকর্ড সংগ্রহের জন্য 2017 সাল পর্যন্ত 264টি উপজেলায় ভূমি জোনিং প্রতিবেদন ও জিআইএস বেস ডিজিটাল ল্যান্ড জোনিং ম্যাপ মুদ্রণ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। 20টি উপজেলায় 20টি ভূমিতত্ত্ব সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। দেশের সব উপজেলায় ভূমিসীমা সহজীকরণ অটোমেশনের পরিকল্পনা আমাদের রয়েছে। দেশের পুকুর ও জলমহালগুলি ডিজিটাল ডাটাবেস তৈরি ও প্রতি জেলায় একটি করে খাস পুকুর সংরক্ষণের সৌন্দর্যবর্ধনের উদ্যোগ আমরা নিচ্ছি। আর্থিক খাতের স্থিতিশীলতা দক্ষতা সিদ্ধি ও অধিকাংশের নানামুখী সংস্কার কার্যক্রম বিষয়ে আমার গত বাজেট বক্তৃতায় বলেছিলাম। আমরা ইতিমধ্যেই কম্পিউটারাইজেশন সিস্টেম চালু করেছি। কোর ব্যাংকিং সলিউশন সমস্ত বাণিজ্যিক ব্যাংকের কাছে আনার ব্যবস্থা করা হয়েছে। ফাইন্যান্স কোম্পানি আইন ও ব্যাংক ব্যবস্থা সঙ্গত বিভিন্ন আইন বিধি ইত্যাদি সংশোধন করা চলছে। ফিনান্সিয়াল রিপোর্টিং আইনের আওতায় কাউন্সিল গঠনের কার্যক্রম অতঃপর চূড়ান্ত হয়েছে। ইতিমধ্যে কাউন্সিলের চেয়ারম্যান নিযুক্ত করেছি আমরা। দেশে নগদ লেনদেনের আধিক্যের কারণে প্রায়শই বিভিন্ন অপরাধের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি অর্থ চিহ্নিতকরণের ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। এসব বিবেচনায় নিয়ে এপিজি এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং একটা সৃষ্টি হয়েছে এবং তারা আমাদের ব্যবস্থাপনাটাকে আন্তর্জাতিক মানের বলে স্বীকৃতি দিয়েছেন। আমরা মানি লন্ডারিং এবং সন্ত্রাস দমনের জন্য একটা কমপ্লায়েন্ট কান্ট্রি হিসাবে বিবেচিত। পুঁজিবাজার স্টার্ট আপ ও নতুন কোম্পানির মূলধনের চাহিদা মেটাতে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট রুলস প্রণয়ন করা হয়েছে। একটি স্মল ক্যাপ প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা আমাদের ডিএসিতে করা হচ্ছে। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজ রুলস 2016 জারি করা হয়েছে। নতুন প্রোডাক্ট এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ইটিএফ চালুর লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রুলস 2016। ডিমিউচুয়ালাইজেশন অধীনে একটা স্ট্র্যাটেজিক পার্টনার নেওয়ার জন্য বিএসসিসি চেষ্টা করে যাচ্ছে। বীমা খাতের আইন ও প্রশাসনিক সংস্কারের অংশ হিসাবে বীমা কর্পোরেশনের আইন প্রণয়নের কাজ চলমান রয়েছে। স্বাস্থ্য বীমা চালুকরণ, সামাজিক বীমা প্রবর্তন, কৃষিজাত পণ্যের ওয়েদার ইন্ডেক্স বেসড ইন্স্যুরেন্স চালুকরণ সহ বীমা খাতের সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম আমরা অব্যাহত রাখছি। দেশের আর্থসামাজিক অবস্থার সঠিক চিত্র সৃষ্টিতে ফুটিয়ে তুলতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিভিন্ন শুমারি ও জরিপের মাধ্যমে নিয়মিতভাবে সঠিক ও নির্ভরযোগ্য পরিসংখ্যান প্রকাশ করছে। ত্রৈমাসিক ভিত্তিতে জিডিপির হিসাব ত্রৈমাসিক ভিত্তিতে প্রণয়নের ব্যবস্থা আমরা ইতিমধ্যে নিয়েছি। আমরা জাতীয় পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্যাল ডাটাবেস তৈরির পরিকল্পনা দিচ্ছি। জলবায়ু অর্থায়ন আমি এ সম্বন্ধে আগেই বলেছি। আমরা 2014 সালেই আমাদের অর্থ বিভাগ এবং পরিকল্পনা মিলে ক্লাইমেট ফিসক্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করা হয় এবং ইনক্লুসিভ বাজেটিং এবং ফিনান্সিং ফর ক্লাইমেট রেজিলিয়েন্সের একটা 4 বছর মেয়াদী একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আমি মাঝে মাঝেই স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার কথা বলে থাকি। ঢাকা মহানগর থেকে সারা দেশের 15.5 কোটি এখন 1600 কোটি মানুষের ভাগ্য উন্নয়নে যে মহাযজ্ঞের প্রয়োজন সেটা কেন্দ্রীয়ভাবে সম্পন্ন করা মোটেই সহজ নয়। এজন্য আমাদের জেলা পরিষদ, মহানগর কর্পোরেশন, উপজেলা পরিষদ এইসব প্রতিষ্ঠানকে শক্তিশালী করা অপরিহার্য। এতদিনে আমরা জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন করেছি। আমার মনে হয় এখনই স্থানীয় পর্যায়ে জেলায়, মহানগরে, উপজেলায়, পৌরসভায় রাষ্ট্রীয় ক্ষমতার প্রতি সংযম প্রক্রিয়া করা দরকার। একটি জেলায় গড় জনবসতি মোটামুটি 25 লাখ, একটি জেলার আয়তন 2300 বর্গ মাইল। পৃথিবীতে এই আয়তনের এবং এই জনবসতির প্রায় 60টি দেশ আছে। আমাদের তাই একটা বিভিন্ন জেলায় এবং মহানগরে সরকার প্রতিষ্ঠা করা মোটেই কষ্টসাধ্য নয়। সর্বশেষে আরো দুটি বিষয়ে মন্তব্য রাখছি আমার জেনারেল বাজেট দেওয়ার শেষ করে। একটি হচ্ছে, গত বাজেটে একটি জাতীয় স্পোর্টস কমপ্লেক্স ও জাতীয় কনভেনশন কেন্দ্রের কথা বলেছিলাম।
এবারে বলতে পারি যে যুব ক্রীড়া মন্ত্রণালয় পূর্বাঞ্চলে সব ধরনের খেলাধুলার সুবিধাযুক্ত একটি স্পোর্টস কমপ্লেক্স তৈরির জন্য 70 দলপত্র আহ্বান করবেন। সেই পূর্বাঞ্চল এলাকায় 5,000 দর্শক ধারণের উপযুক্ত একটি কনভেনশন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা আমরা চূড়ান্ত করতে যাচ্ছি। এজন্য কনভেনশন কেন্দ্রের সঙ্গে ব্যক্তি মালিকানা খাতে নির্মাণ হতে যাচ্ছে 142 তলা বিশিষ্ট আইকনিক টাওয়ার। এই কনভেনশন সেন্টারের জন্য প্রায় 6 বছর ধরে আমরা পরিকল্পনা, আন্তঃমন্ত্রণালয়ের আলোচনা, উদ্যোগী ঠিকাদার ও আর্থিক যোগানদার এদের সাথে মত বিনিময় করে চলছি। অবশেষে মনে হয় আগামী জুলাই মাসের মধ্যে এর জন্য দরপত্র আহ্বান করা যাবে। মাননীয় স্পিকার, এতক্ষণ বাজেট নিয়ে আমি যে বক্তব্য রেখেছি তাতে মোট রাজস্ব আদায়ের হিসাব হল 2,87,991 কোটি টাকা। তার সঙ্গে বৈদেশিক সূত্রে প্রাপ্ত সহায়তার হিসাব হল 51,924 কোটি টাকা। কিছুটা বাজেট কাটতি রেখে মোট ব্যয়ের হিসাব হচ্ছে $4,266 কোটি। এর সিংহভাগ জোগাড় করবে জাতীয় রাজস্ব বোর্ড। রাজস্ব হারের উৎস হল 4টি: আয় ও কর্পোরেট কর, আমদানি ও রপ্তানি শুল্ক, মূল্য সংযোজন কর ভ্যাট এবং সম্পূরক শুল্ক। চলতি বছরের সংশোধিত এবং আগামী বছরের প্রস্তাবিত বাজেট অনুযায়ী এগুলোর হিসাব এইখানে উপস্থাপন করা হলো। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী বছরের যে দাবি আমরা করতে যাচ্ছি সেটা অনেক বড় দাবি, এবং এই দাবি পূরণকরণের জন্য আমার রাজস্ব বোর্ড ইতিমধ্যে যথেষ্ট প্রস্তুতি নিয়েছেন। তাদের জনবল ব্যাপকভাবে বেড়েছে এবং তারা সবাই ইতিমধ্যে প্রশিক্ষণ পেয়ে গেছেন। আপনারা দেখেন এই বছরে আয়কর রিটার্ন দাখিলকারীর সংখ্যা আমি 15 লাখে উন্নীত করার কথা বলেছিলাম এবং নিবন্ধনের ক্ষেত্রে 25 লাখের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিলাম। এই দুটি লক্ষ্যমাত্রা শুধু আমরা অর্জন করিনি, এটা অতিক্রম করেছি। এবার রিটার্ন দাখিলকারীর সংখ্যা 16 লাখ এবং নিবন্ধন তথা ইটিআইএনধারীর সংখ্যা 29 লক্ষ। আমাদের অর্থনীতির আকার দিন দিন বাড়ছে এবং অর্থনীতি বিশ্বের একটা বৃহত্তম অর্থনীতির দিকে ঝুঁকে পড়েছে, যাবেই সেখানে। অর্থনীতির আন্তর্জাতিকতাও বেড়েছে, নতুন বিদেশি বিনিয়োগ দেশে আসছে। আমরা অনেক ইনোভেটিভ ফিনান্সিং মেকানিজম প্রবর্তনে উৎসাহিত করছি, ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে। এখন বাজেট সংস্কারে 3টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে: করনীতির ধারাবাহিকতা, স্থিতিশীলতা, প্রায়োগিক স্পষ্টতা এবং ব্যবসা পরিচালনা সহজ করা। বাজেটে কর হার না বাড়িয়ে পরিপালন বৃদ্ধির মাধ্যমে রাজস্ব আহরণে গুরুত্ব আরোপ করা হয়েছে। রাজস্ব সংস্কারের অংশ হিসেবে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এবারে জারি করা হলো। এটা কার্যকরী হবে। এতদিন ধরে এটা বাস্তবায়ন হয়েছে আংশিকভাবে, এখন এটা পুরোপুরি কার্যকরী হবে। 1 জুলাই থেকে এটা কার্যকর করছি। 1 মাস সময় সকল যেটা এটা পেতে পারে। আমাদের আগামী আইনে আমরা মওকুফের সুবিধা দিতে চাই না। এজন্য আমরা যেটা করেছি যে আমরা একটা করেছি যে অ্যাডভান্স রুলিং, আর আরেকটা করেছি যে আমাদের নতুন আইনে আমরা একটা তফসিলে সব অব্যাহতির বিষয়ে বর্ণনা করে দেব। আশাইকুদা ওয়ার্ল্ড সিস্টেম আমরা ইতিমধ্যে সেটা ব্যবহার হচ্ছে এবং তার অধীনে যথেষ্ট প্রগতি ইতিমধ্যে সাধিত হয়েছে এবং বিচার সংক্রান্ত
অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে বিকল্প নিরোধ নিষ্পত্তি কার্যক্রমকে আরো জোরদার এবং গতিশীল করা হবে। আমরা কর দেওয়াতে লোকজনকে উদ্বুদ্ধ করার জন্য দীর্ঘ সময় আয়করদানী এবং যারা সর্বোচ্চ আয়কর প্রদান করেন তাদের সম্মাননা দেওয়ার ব্যবস্থা করেছি। এছাড়াও বিভিন্ন ক্যাটেগরিতে 141টি সম্মানসূচক ট্যাক্স কার্ড প্রদান করা হয়েছে। আমরা যে কোনো পরিবার যে দীর্ঘ সময়ের জন্য কর দেবে তাদেরকে কর বাহাদুর বলে উপাধি দেব আগামীতে। একই সঙ্গে কর্মকর্তাদের প্রশিক্ষিত করার জন্য বিসিএস একাডেমি, কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট একাডেমি প্রত্যেকের সক্ষমতা বর্ধন করা হয়েছে এবং প্রত্যেকের ইতিমধ্যে পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। দেশের মুদ্রা পাচার করবে জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ একত্রে কাজ করছে। এর লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল ও শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরকে শক্তিশালী করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের কর প্রশাসনের দক্ষতা বৃদ্ধির জন্য গুড গভর্নেন্স এন্ড মডার্ন ম্যানেজমেন্ট পদ্ধতির আওতায় কাজ চলছে। একটি আদর্শ কর ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে আমাদের সরকার বিগত কয়েক বছর করনীতি ও ব্যবস্থাপনা ব্যাপক সংস্কার করেছে। আমরা একটা টেক্সটে ঘোষণা করেছি এবং এটা গত বছরই পুরোপুরিভাবে প্রতিপালিত হয়েছে। প্রতি বছর 30শে নভেম্বর এখন হচ্ছে বাংলাদেশের কর দিবস। আমাদের আয়কর খাতে মোট কর রাজস্বের কমপক্ষে 50% আহরণের যে পরিকল্পনা আমাদের রয়েছে সে লক্ষ্য অর্জনের পথে আমরা খুব ভালোভাবে অগ্রসর হচ্ছি। প্রত্যক্ষ কর সম্বন্ধে যেসব প্রস্তাব সেগুলো এখানে উপস্থাপন করছি। করমুক্ত আয় সীমা ছিল 2,50,000। মহিলা করদাতা সহ বিভিন্ন আয়ের এছাড়া এ সীমায় ছাড় ছিল। বাংলাদেশে করমুক্ত আয়ের সীমা কত হওয়া উচিত এ বিষয়ে প্রতি বছরই বেশ বুদ্ধিবৃত্তিক বিতর্ক আলোচনা হয়। আমরা ঠিক করেছি যে করমুক্তি আয়ের সংখ্যা আমরা 2,50,000 ভবিষ্যতের জন্য নির্ধারণ করে রাখলাম এবং এটা প্রায় দুই দশক অব্যাহত থাকবে। অন্যান্য দেশেও সেই রকম ব্যবস্থা রয়েছে। একটা মিনিমাম অ্যামাউন্ট হলেই কর দ্বারা বাধ্য হয়, কিন্তু করের জন্য যে নতুন আইন হয় সেখানে বলে দেওয়া যায় যে এটা কত হলে পরে সর্বপ্রথম কর দিতে হবে। এখন সাধারণ করদাতা 2,50,000 হলে তারা করের সীমায় আসবে। মহিলারা 65 বছরের ঊর্ধ্বে যারা তারা 3 লক্ষে, সেই কিটা এখানে দেওয়া আছে, আমি আর পড়ব না। এখানে বিশেষভাবে লক্ষ্য করার বিষয়টি হলো বিশেষ কর হার। এই সিগারেট, বিড়ি, জর্দা, গুল সহ এগুলোর তামাকজাত পণ্য প্রস্তুতকারী ব্যবসাকে আমরা উচ্চ হারে ট্যাক্স করছি এবং বিড়ি সমিতি আমাদের সঙ্গে একমতে পৌঁছেছেন যে আগামী 3 বছর পরে তারা আর কোনো বিড়ি উৎপাদন করবেন না। উল্লেখ্য এটা ঠিক আছে। আমাদের কিছু প্রথাগত ঠিকঠাক করতে হয়েছে। ঢাকা 2 ভাগে ভাগ হয়েছে, সেটা আমাদের আয় করের জন্য সেটা ভাগ হয়েছে। আমরা প্রায় বলে থাকি যে আমাদের কর্পোরেট হার খুব বেশি, কিন্তু খুঁটিনাটি পরীক্ষা করে দেখা গেল যে এই ধারণা ঠিক নয়। পাবলিকলি ট্রেডেড কোম্পানির বিদ্যমান কর হার 25%। আমাদের কর হার বৈশ্বিক গড় হার 24.29%-এর সঙ্গে সঙ্গতিপূর্ণ।
নন পাবলিকলি ট্রেডেড কোম্পানির জন্য বিদ্যমান কর হার 35। ব্যাংক, বিমা, মোবাইল ফোন কোম্পানি ইত্যাদির ক্ষেত্রে যাদের কর হার 40% বেশি, তা আমরা আগামীতে পর্যায়ক্রমে 40% নামিয়ে আনার পরিকল্পনা করছি। তবে যেহেতু এবছর অন্য কোনো ক্ষেত্রে করের হার বাড়াতে পারছে না, তাই রাজস্ব আহরণের প্রবৃদ্ধি স্বাভাবিক রাখার স্বার্থে আমি বিদ্যমান কোম্পানির কর হার আগামী অর্থ বছরের জন্য বহাল রাখছি। সারণী 6-তে এ কোম্পানির করদাতাদের জন্য প্রস্তাবিত কর হার উল্লেখ করা আছে। সারচার্জ অব্যাহত। সারচার্জ বাংলাদেশের অর্থনীতি গড়ে 6% বেশি হারে প্রবৃদ্ধি হচ্ছে। এখানে আমরা সারচার্জ নিয়ে যারা একটু উচ্চ করদাতা তাদের হাত থেকে আর একটু কিছু নেবার ব্যবস্থা রেখেছি। দেশে একটি ব্যক্তিগত করদাতা নিট পরিসম্পদের প্রদর্শিত মূল্যের ভিত্তিতে আরোপিত সারচার্জের বিদ্যমান হার রাখার প্রস্তাব করছি। সেটাও সারণী 7 উপস্থাপন করেন। নিজ সম্পদের পরিমাণ 2,25,00,000 টাকা অতিক্রম করলে ন্যূনতম সারচার্জ হবে 3,000 টাকা। সিগারেট, বিড়ি, তামাকজাত দ্রব্যের জন্য 2.5% সারচার্জ আরোপ করছি। তৈরি পোশাক শিল্প আমার কাছে আবেদন করেছেন যে তাদের খুব বিপদ চলছে, এজন্য তারা যে উৎস কর দেন সেটাকে হ্রাস করতে চান এবং তাদের আয়কর হ্রাস করতে চান। আমরা তাদের আয়করকে হ্রাস করেছি 20% জায়গায় 15% নির্ধারণ করেছি। গুরুত্বপূর্ণ অবকাঠামো খাত যেমন ন্যাশনাল হাইওয়েজ, এক্সপ্রেসওয়েজ, ফ্লাইওভার্স, এলিভেটেড এন্ড আপগ্রেড এক্সপ্রেসওয়ে, সাবওয়ে এগুলো করমুক্ত থাকবে। অনিবাসী মূল কোম্পানির সাথে সমন্বিত হিসাব রাখার সুবিধার্থে মূল কোম্পানির ব্রাঞ্চ লাইন এবং লিয়াজো অফিস বা সাবসিডিয়ারি হোল্ডিং কোম্পানির সাবসিডিয়ারিকে অভিন্ন হিসাব বছর অনুসরণের সুযোগ দেওয়া হবে। অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডকে কর অব্যাহতি প্রদান করা হলো। তথ্য প্রযুক্তি খাতে কর অব্যাহতি তালিকা পুনর্বিন্যাস করে নতুন কয়েকটি খাতকে কর অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের 2024 পর্যন্ত এটা দেওয়া হয়েছে। পোশাক শিল্পে যারা গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন নিয়ে আসবেন তাদের করের হার 1% কম হবে, 14%। বিগত বাজেটে আমরা সামাজিক দায়িত্ব কিছু ক্ষেত্রে কর সুবিধা প্রস্তাব করেছিলাম। আগামী বছরে এক্ষেত্রে যেসব প্রস্তাব রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট হতে প্রাপ্ত সম্মানী বা সরকার কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা ভাতা, দুস্থ ভাতা, অনুরূপ কল্যাণ ভাতা, সকল জাতীয় পদক, পুরস্কার, অর্থ সুবিধাকে কর অব্যাহতি, ব্যবসায় প্রতিষ্ঠানের কর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতে উন্নত মানের বাস ও মিনি বাস প্রচলনের প্রণোদনা প্রদানের স্বার্থে অবচয় পরিকল্পনায় কর অব্যাহতি। 25 লক্ষ টাকা সর্বোচ্চ ক্রয়সীমা ছিল, তা প্রত্যাহার করা হলো। এলডারলি কেয়ার হোমে আর আয়কে কর অব্যাহতি দেওয়া হলো। পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব রাখার স্বার্থে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে আয়ের কর অব্যাহতি দেওয়া হলো। আন্তর্জাতিক সর্বোত্তম চর্চা সেটাকে আনার জন্য, আমাদের দেশে আনার জন্য প্রস্তাবগুলো হলো অনলাইনে রিটার্ন, আপিল আবেদন, বিকল্প বিরোধ নিষ্পত্তির, এখানে সেই 3টি বিষয় উল্লেখ করা হয়েছে, ক, খ, গ। আইন ও বিধির সহজীকরণ, সেখানেও আমরা বিভিন্ন আইনের সংস্কারের উল্লেখযোগ্য প্রস্তাব
রাখছি। এগুলো এখানে উপস্থাপন করা হচ্ছে। আরো কয়েকটা আছে পেছনে, সেটা এখন নিয়ে যান। হ্যাঁ, কর ব্যবস্থাপনার সংস্কারের জন্য তিনটি ক্ষেত্রের উল্লেখ করছি। সেই তিনটি ক্ষেত্রে এখানে 1, 2, 3 আছে। আন্তর্জাতিক কর ফাঁকি এর 3 নম্বরটা। 3 নম্বরে যান। এগুলো নিয়ে রাজস্ব বোর্ড কাজ করছে। আগামী বছরের মধ্যেই এটা সমাপ্ত হবে। আমরা নতুন আমরা আয়কর অফিসগুলো বাইরে নিয়ে যাচ্ছি। এখন 87টি উপজেলায় আছে, আরো অতিরিক্ত 103টি উপজেলায় আগামী বছর নিয়ে যাওয়া হবে। মূল্য সংযোজন করে চলে যাচ্ছি। ভ্যাট আমার কাছে, ব্যক্তিগতভাবে বলছি, আমার কাছে শুরু থেকে একটি অত্যন্ত কর বলে মনে হয়। তবে এ করের আওতায় কোনো পণ্য উৎপাদনে বা সেবা প্রদানে বিভিন্ন পর্যায়ে যে হিসাব রাখতে হয় তা ভ্যাট সংগ্রহকারী কতিপয় ব্যবসায়ীরা রাখতে চান না। তাই এই ভ্যাটকে গ্রহণযোগ্য করার জন্য আমাকে বিভিন্ন উপায় উদ্ভাবন করতে হয়। আমার মনে হয় টার্নওভার কর এবং ভ্যাট মুক্ত সীমা বাড়িয়ে আমি ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে পেরেছি। তারা এখনই যখন দেখবেন তখন থেকে এটা গ্রহণ করবেন। 91 সাল থেকে 15% হারে ভ্যাট আরোপিত হয়েছে এবং তাতে ভোক্তারা ও ব্যবসায়ীরা অভ্যস্ত হয়ে আছেন। সেই জন্য আমি ভ্যাটের হার আর কমাতে চাই না। আমি টার্নওভার ট্যাক্সের সীমানা বৃদ্ধি করে এবং যেখানে একদমই ভ্যাট দিতে হবে না সেই সীমানা বৃদ্ধি করে তাদের দাবির মোকাবেলা করছি। আগে ছিল যে 30 লক্ষ ছিল, তার উপরে উঠলেই ভ্যাট দিতে হলো। এটাকে এখন 36 লক্ষ করছি, অর্থাৎ মাসে 3 লাখ। আর আগে ছিল 36 থেকে 80 পর্যন্ত, যাদের 80% ছিল তারা 3% ট্যাক্স দিতেন। এখন 30 থেকে 80 পর্যন্ত, এখন করছি 36 পর্যন্ত। তো 6 গেলেন একদম করমুক্ত। 36-এর পরে 150 পর্যন্ত, মানে 1.5 কোটি পর্যন্ত মাত্র 4% হারে তারা কর দেবেন, তারা ভ্যাট দেবেন। অনলাইন প্রজেক্ট আমরা চালু করেছি এবং সেখানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রায় 200 জনকে ইতিমধ্যে আমরা ট্রেনার্স হিসেবে সনদ প্রদান করেছি। এই ট্রেনিং প্রক্রিয়াটা জোরদার চলতে থাকবে এবং ইন্টারনেট সুবিধা ভেটে ব্যবহার করা যাবে। একটা নম্বর দেওয়া আছে 16555, এখানে টেলিফোন করে যে কোনো তথ্য আপনারা পেতে পারেন। যারা এই নম্বর পাবেন না তাদের জন্য ইন্টারনেটে সেই সুবিধা আছে। 16টি ভ্যাট অনলাইন সার্ভিস সেন্টার আছে। সেখানে যখন পাবেন না তখন আপনি আপনার নিজের নেটে গিয়ে হেল্প ডেস্কের সাহায্য পেতে পারেন। আমি আগেই বলে ফেলেছি যে কথাটি এখন 210 প্যারাগ্রাফে আছে। মূল্য সংযোজন ও মূল্য সম্পর্ক আইনটি গত 2012 সালে মহান জাতীয় সংসদে পাশ হয়েছে। প্রায় 5 বছর ইতিমধ্যে অতিবাহিত হওয়ায় প্রস্তাবিত বাজেটে মূল্য সংযোজন কর ও সম্পর্ক আইন বিধিমালার সংস্কারের বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে একটি বিষয়ের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হলো আমাদের দেশে ভ্যাটের আওতায় নিবন্ধিত 8.5 লক্ষ শিল্প ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, কিন্তু মূসক দাতার সংখ্যা হলো মাত্র 32,000।
তাতেই স্পষ্ট যে মূল্য সংযোজন কর অত্যন্ত সীমিত ক্ষেত্রে বহাল আছে। রিটার্ন প্রদানকারী নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা আগামী 2 অর্থ বছরে আমরা 60,000-এ নিতে চাই। নতুন ভ্যাট আইনের লক্ষ্যকে সামনে রেখে মূল্য সংযোজন বিধিমালা আইন এবং বিধিমালা সবই সহজীকরণের প্রস্তাব সংসদে উপস্থাপন করছি। মূল্য সংযোজন কর এক অভিন্ন 15% নির্ধারণ করা হইল এবং 3 বছর অন্তত পক্ষে এটাতে কোনো পরিবর্তন সাধন করা হবে না। ক্ষুদ্র ব্যবসায়ী স্বার্থ রক্ষার জন্য আগেই বলেছি 30 থেকে 36 লাখ ভ্যাট মুক্ত এবং 36 থেকে 80 লাখের জায়গায় 30 থেকে 80 লাখের জায়গায় 36 থেকে 1.5 কোটি পর্যন্ত মাত্র 4%-এ ভ্যাট দেবে। আচ্ছা, ভ্যাট আইনে কোনো অব্যাহতি দানের সুযোগ রাখা হয় নাই। পরিবর্তে ভ্যাট আইনে যেসব আগে অব্যাহতি দেওয়া হয়েছে প্রথম দ্বিতীয় তফসিল এবং নতুন যেসব প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেইগুলো সমস্ত একত্র করে একটা নতুন তফসিল দেওয়া হবে, যেটাতে ভ্যাট প্রযোজ্য হবে না। এই ভ্যাটের এই যে তালিকা দেওয়া হবে তাতে পুরনো যেসব ছিল 536টি আইটেম সেগুলো এখন 1043 আইটেমে পরিণত হবে। এছাড়াও 93টি জীবন রক্ষাকারী ঔষধ এবং 549টি মানে নিত্য ব্যবহার্য পণ্যের উপরেও অব্যাহতি থাকবে। এরপরে আরো 2টি তফসিল থাকবে, যেখানে একটাতে থাকবে আমদানিও পণ্যের উপর সম্পূরক শুল্ক আরোপযোগ্য, আর আরেকটা হবে স্থানীয় পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যসমূহ। সিগারেট, বিড়ি, আমরা এটাকে বন্ধ করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি তারিখ নির্ধারণ করেছেন 2040 সাল। 2040 সাল বিড়ি তো তারা নিজেরাই রাজি হয়েছেন, 3 বছরে তারা এটা বন্ধ করে দেবেন। আর সিগারেটের সম্বন্ধে এখনো প্রস্তাব আমার আপাতত নেই। আপাতত আমরা বাড়াচ্ছি টাড়াচ্ছি অবশ্যই, কিন্তু আমি আশা করব যে মাননীয় প্রধানমন্ত্রী কোনো এক সময়ে আগামী বছরে এই বিষয়ে একটি ঘোষণা দেবেন। সেটার সুযোগও উপস্থিত হবে মার্চ মাসে, আগামী মার্চ মাসে। আমি যেটা করেছি বিড়ির জন্য, তাদের যেসব শুল্কহার যা আছে 30 এবং 35 সেটা রেখেছি, শুধু দাম পরিবর্তন করে দিয়েছি। কর সহ ফিল্টারবিহীন 2500 টাকার প্যাকেটের মূল্য হবে 15 টাকা, আর ফিল্টারযুক্ত 200 টাকার মূল্য হবে 15 টাকা, এবং এটা 1 জুন থেকে কার্যকর হবে। আরেকটা নতুন জিনিস এসছে, ই সিগারেট, এক্সট্রিমলি ডেঞ্জারাস। এটাকে বিদায় আমাদের করতেই হবে। এজন্য তার উপরে যত সম্ভব শুল্ক সব আরোপ করেছি, 25% কাস্টমস এবং 100% সম্পর্ক শুল্ক। শিশুদের সম্বন্ধে আমরা কথা বলেছি, তাদের জন্য যেটা আমি করতে চাচ্ছি যে জাঙ্ক ফুড তারা খুব বেশি খায়, এজন্য যে জাঙ্ক ফুড যাতে কম খায় তার উপরে একটা শুল্ক 15%, 10% সম্পূরক শুল্ক আদায় করার ব্যবস্থা করছি। উড়োজাহাজে ভ্রমণের জন্য একটা রেট করা হয়েছে, সার্ক কান্ট্রিজের মধ্যে কোনো পয়সা লাগবে না।
অন্যান্য জায়গায় একটু একটু বাড়ানো হয়েছে এবং এটা টিকিটের সঙ্গে আদায় করা হবে। দেশীয় শিল্পের বিকাশ প্রতিরক্ষণের জন্য অব্যাহতির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সেখানে 4টি প্রস্তাব আছে। 1 নম্বর প্রস্তাব এখানে এসছে, 2 নম্বরটা দেন, তারপরে একটু পরে 3 নম্বরটা দেন, তারপরে 4 নম্বরটা দেন। বাংলাদেশে প্রায় 3 কোটি টিভি সেট আছে। এরা অধিকাংশই কেবল টিভি নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত। কেবল টিভির অপারেটররা সাধারণত প্রতিটি সংযোগের বিপরীতে গড়ে প্রতি মাসে 250 বা 300 টাকা আদায় করে। এই চার্জের উপর বর্তমানে ভ্যাট সহ সম্পূরক শুল্ক আরোপিত আছে, কিন্তু গ্রাহকের কাছ থেকে তারা যা আদায় করে তার সামান্য অংশ তারা সরকারকে দেয় না। এজন্যে আমি যেটা প্রস্তাব করছি, আমাদের টিভি সিস্টেমের জন্য অত্যন্ত উল্লেখযোগ্য একটা কি হবে, উন্নতি হবে, যে ম্যান্ডেটরি ডিজিটাইজেশন অফ কেবল টিভি নেটওয়ার্ক। এটা আমাদের পার্শ্ববর্তী দেশে হয়েছে, নেপালেও হয়ে গেছে। প্রথমে এটা আগামী বছরে এটা ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে বাস্তবায়িত হবে। তার 2 বছরের মধ্যে সমস্ত জেলা শহর উপজেলায় এটা বাস্তবায়িত হবে এবং এই সিস্টেমের ফলে যারা টিভি যাদের বাড়িতেই আছে তারাই কিছু না কিছু কর দিতে বাধ্য থাকবেন। এটা the প্রযুক্তি will make it possible. ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টারের কথা গত বছর বলেছিলাম, এখন এর চেয়ে ভালো ডিভাইস আবিষ্কৃত হয়েছে, ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস। এই জন্য আমাদের অর্ডার আমরা চেঞ্জ করে দিয়েছি, ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইসটাই আনা হচ্ছে এবং এটা আমরা প্রায় 50,000 ইউনিটে আমাদের যে লিস্টে যারা আছেন তাদের সেখানে স্থাপন করব। এত ভ্যাট সংগ্রহ অনেকভাবে বেড়ে যাবে। ভ্যাটটা বর্তমানে তার জুরিসডিকশন হচ্ছে জিওগ্রাফিক্যাল, অর্থাৎ এলাকা ভিত্তিক ভ্যাট আদায় করা হয়। এখন আমরা ফাংশনাল ভিত্তিতে ভ্যাট আদায় করব এবং সেজন্য একটা নতুন মডেল এখানে হবে এবং সেজন্য প্রশাসনিক কিছু সংস্কার করতে হবে, যেটা যথাযথ প্রক্রিয়ায় নিকার হয়ে আমরা করব, সাধন করব। এটা কোনো শর্টকাট কোনো প্রসেসে হবে না। একটি প্রস্তাব শেষের দিকে দিচ্ছি, সেটা হলো, এটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এটাতে সাহায্য করেছেন। তিনি বলেছেন যে যারা বড় হারে ভ্যাট আদায় করতে পারবে, কর আদায় করতে পারবে, তাদের একটা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। সেজন্য একটা পুরস্কার নীতি আমরা এই বছরেই প্রণয়ন করব। আমাদের ভ্যাট আইন 91 সালে হয়েছে এবং ক্রমাগত এটার কার্যকরী হয়েছে। তার ফলে এটার মধ্যে অনেক ধরনের আইন কানুন বিধিবিধান হয়েছে। এটা ঠিক আর ভালো ভ্যাট আইন থাকেনি। আমরা 25 বছরে যা আদায় করি ভ্যাটের সোর্সে, সেটা হচ্ছে 3.58%। এটাকে আগামী 3 বছরে 4.5% নিয়ে যাওয়ার আমাদের লক্ষ্য এবং এটা বাস্তবায়িত হয়ে যাবে খুব সহজেই, যেহেতু আমরা আধুনিক প্রযুক্তি নির্ভর কম্পিউটারাইজ কর ব্যবস্থা নেটওয়ার্ক প্রতিষ্ঠিত করব। আমদানি ও রপ্তানি শুল্ক। আমদানি শুল্ক বিষয়ে প্রণীত 2017-18 সালের অর্থ বছরের প্রস্তাবনা মহান সংসদে উপস্থাপন করছি। আমরা এ ব্যাপারে 1600 প্রস্তাব পাই
সেই সুলোচক প্রস্তাব কি করা হয়েছে এবং যেসব বিষয় আমরা চিন্তায় নিয়েছি সেগুলো হলো ভোগ্যপণ্যের বাজার যাতে অপরিবর্তিত থাকে, দেশীয় শিল্প খাতে ক্ষতিসাধন না করে সংরক্ষণ ও প্রসার করা হবে, আন্তর্জাতিক বাণিজ্যে সক্ষমতা বৃদ্ধি করা হবে, মূসক ও সম্পূরক শুল্ক নির্ধারণের সবিবেচনার প্রয়োগ সর্বনিম্নে নিয়ে যাওয়া হবে, অমূল্যায়ন পরিহার করতে আমদানি দ্রব্যের দ্রুত শুল্কায়নের খালাস নিশ্চিত করা হবে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত উত্তম চর্চা আমরা অনুসরণ করব এবং কর বিভাগ এবং ব্যবসায়ীদের পার্টনারশিপটাকে আরো শক্তিশালী করব। এগুলোকে প্রাধান্য দিয়ে যেসব খাতভিত্তিক বিবরণ মহান জাতিসংঘে উপস্থাপন করছি সেখানে আছে প্রথমেই কৃষি খাত। কৃষি খাতে এখানে যেগুলো দেওয়া হয়েছে সেটাই কৃষি খাতের প্রস্তাবের সামারি। কৃষি খাতের অধীনস্থ অবশ্যই কৃষি আছে, মৎস্য, পোল্ট্রি, ডেইরি আছে, কৃষি যন্ত্রপাতি আছে এবং তামাক বিশেষভাবে আছে। তামাকের উপর আমরা রপ্তানি শুল্ক এবার লাগাবো 25%। শিল্প খাতই আমাদের ভবিষ্যৎ, সেখানে ব্যাপক উন্নয়নের প্রয়োজন আছে, এজন্য কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে। চামড়ার জন্য বিশেষ করে, এবং চামড়া শিল্প বেশ কষ্টে পড়েছেন বিকজ অফ দিস ট্রান্সফার টু দ্য নিউ এরিয়া। সাভারে ট্রান্সফার হয়েছে এবং এখানে একেবারে বন্ধ হয়েছে। এইটার একটা কোনো ব্যবস্থা আমরা বাজেটের আলোচনা শেষ হওয়ার পরে তাদের সঙ্গে বসে ঠিক করব। জি জি। ঔষধ শিল্পে আমাদের উন্নত হচ্ছে, আরো অনুকরণকে আমরা এখন সহজ আমদানির সুযোগ দিচ্ছি এবং সিরামিক শিল্পকে কতগুলো এলিমেন্টসকে আবার নিয়ে আসছি। এই শিল্পে আমরা বেশ ভালো করছি। ব্যাটারিও আমরা বিদেশে রপ্তানি করছি এই মুহূর্তে, সেখানেও জি শুল্ক দেওয়া হচ্ছে, শুল্ক ছেড়ে দেওয়া হয়েছে র মেটেরিয়ালসের উপরে। সোলার প্যানেল আমরা কিন্তু ইতিমধ্যে নিজেরা তৈরি করতে শুরু করেছি এবং সেই জন্যে তাদের এই উপদেশ নিয়ে আমরা শুল্ক হার কমিয়ে দিলাম এবং না তৈরিকৃত মডেলের উপর শুল্ক হার একটু দিয়ে দেওয়া হলো। জি। আর ফটোভোল্টাইক সেল কমপ্লিটলি শূন্য হার থাকবে। পরিবহন খাতে মোটরসাইকেল আমাদের দেশে উৎপাদনের ব্যবস্থা ইতিমধ্যে শুরু হয়েছে, সুতরাং তাদের জন্য আমরা কিছু সুবিধা করে দিচ্ছি। তথ্য প্রযুক্তি খাতে আমরা তো ইতিমধ্যে তাদের একটা ঢালাও কি দিয়েছি, এক্সামশন ফ্রম ট্যাক্সেশন ফ্রম 2024। এখানে দু একটা জিনিস তার সঙ্গে আরো যোগ দেওয়া হয়েছে। মোবাইল, ল্যাপটপ, আইপ্যাডের স্থানীয় সংযোজন উৎপাদনকে উৎসাহিত করার লক্ষ্যে এ খাতের প্রয়োজনীয় যন্ত্রাংশ অত্যন্ত ও অন্যান্য উপকরণ আমদানিতে প্রজ্ঞাপনের মাধ্যমে শুল্ক রেয়াতি সুবিধা প্রদান করছি। জুয়েলারি খাত আমরা এটাকে এতদিন ধরে নেগলেক্ট করে যাচ্ছি। আমাদের দেশে কোনো গোল্ড আমদানি আমরা করতে দিই না, কিন্তু গোল্ড সব স্মাগলড হয়ে আসে এবং সেটা আমাদের মধ্য দিয়ে ভারতবর্ষে চলে যায়। এজন্য এখন আমরা গোল্ড আমদানিকে নিয়মিতভাবে আমাদের আইনের আওতায় নিয়ে আসব। এ বিষয়ে মাত্র কয়েকজন আমাদের কিছু উপদেশ দিয়েছেন। এই জন্যে আমি বলেছি যে জুয়েলারিতে যারা ইন্টারেস্টেড এবং তাদের মধ্যে জুয়েলারি ব্যবহারকারীরাও থাকবেন, তাদের নিয়ে বসে আমরা নীতিমালাটি আগামী ডিসেম্বরের মধ্যে তৈরি করব এবং তারপরে এটা কার্যকরী হবে। জ্বালানি খাত সরকার এর মধ্যে 50টি বটলিং প্লান্টকে অনুমোদন দিয়েছে,
তাদের স্থাপন করার জন্য। জি, এলপিজি। এবং তারা কেউ কেউ কার্যক্রম শুরু করে দিয়েছে। তাদের যন্ত্রাংশ এবং উপকরণে 1% বেশি যত শুল্ক আছে সব মওকুফ করা হয়েছে। সিলিন্ডার তৈরির জন্য, এলপিজি সিলিন্ডার তৈরির জন্য যে যন্ত্রাংশ, সেখানেও কাঁচামালের শুল্ক 10% থেকে নামিয়ে 5% করা হয়েছে। এইসব বিভিন্ন পরিবর্তনের ফলে ওই ট্যারিফ যে কি আছে, শিডিউলটা আছে, সেটাকে 2012 সালের জুলাই মাস থেকে সেটাকে কার্যকরী করা হবে। এটা নতুনভাবে আমাদের কম্পোজ করতে হবে। কাস্টমস আইনের প্রথম তফসিলেও সংশোধন করা হবে, যেহেতু আমি আগেই বললাম যে আমরা এটা তফসিলটা WCOর সঙ্গে, তাদের সঙ্গে ইন অর্ডার টু বি ইন হারমোনি উইথ দেম এই কাজটি হবে। করে সবচেয়ে ফাঁকি হয় আন্ডার ইনভয়েসিং করে। এজন্য আমরা একটা কার্যক্রম গ্রহণ করেছি, যাতে করে বিভিন্ন পণ্যের আন্তর্জাতিক মূল্য যাতে আমরা পেতে পারি এবং সেই মূল্যমান অতি সত্বর পাওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আমার বক্তৃতার সমাপ্তি পর্বে এসে দাঁড়িয়েছি। না, এটা একটুখানি সময়, আমাদের যেতে হবে অনেক দূর। মার্কিন কবি রবার্ট ফ্রস্ট যথার্থই বলেছেন, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ and miles to go before I sleep. সুশাসনের জন্য আমরা অনেক বাধা বিপত্তির মোকাবেলা করেছি। কে ভেবেছিল এদেশে রাজাকাররা ফাঁসির কাস্টে ঝুলবে? কে বিশ্বাস করেছিল যে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হবে? মাননীয় প্রধানমন্ত্রী অসম্ভবকে সম্ভব করে তুলেছেন। আমরা কি কখনো ভেবেছি যে আমরা ভিক্ষার ঝুলিকে এত দ্রুত ছেঁটে ফেলতে পারবো? নিজস্ব অর্থায়নে কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করতে পারবো? পদ্মা সেতু নির্মাণ করতে পারবো? শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমৃদ্ধির পথে হাঁটছি। সোনাছড়ার সমৃদ্ধির হাতছানি, সোনাছড়ার সমৃদ্ধি আমাদের হাতছানি দিয়ে ডাকছে। সময় এসেছে সাহসী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আলোর পথের অভিযাত্রা। 2041 সালের লক্ষ্য অর্জনের জন্য 8 থেকে 10% হারে প্রবৃদ্ধি অর্জন করতে হবে। এজন্য উৎপাদনের উপকরণ পুঞ্জীভূতকরণের পাশাপাশি এগুলোর উৎপাদনশীলতা বাড়াতে হবে ব্যাপকভাবে। নতুন প্রযুক্তি ও নতুন ব্যবস্থাপনার আওতায় দেশের উৎপাদন প্রক্রিয়াতে আনতে হবে বৈপ্লবিক পরিবর্তন। নিশ্চিত করতে হবে উৎপাদন নৈপুণ্যের উৎকর্ষ সাধন। এজন্য প্রশাসনিক সংস্কারের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার বর্তমান ধারা অব্যাহত রাখতে হবে। গড়ে তুলতে হবে কার্যকর মানব মূলধন মজুদ। কণ্টকমুক্ত রাখতে হবে ব্যক্তিগত বিকাশের পথকে। তদুপরি আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এসব কাজ পরিকল্পিত উপায়ে সম্পাদনের জন্য আমরা রূপকল্প 2041-এর আওতায় প্রণয়ন করতে যাচ্ছি দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা। এর স্বপ্নমূলে থাকবে একটি শান্তিপ্রিয়, উন্নত এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুস্থ সবল আলোকময় বাংলাদেশ। জাতির পিতা শেখ মুজিবুর রহমান আমাদের উচ্চাভিলাষ ব্যক্ত করেন সোনার বাংলার স্লোগান দিয়ে। তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা দেন যে মুক্তিযুদ্ধে নির্মমভাবে বিধ্বস্ত বাংলাদেশে সম্পদের অভাব নেই, শুধু তার সদ্ব্যবহার ব্যবস্থা ছিল পশ্চাৎপদ। আমরা এখন জানি যে তার উচ্চাভিলাষ শুধুই স্বপ্ন ছিল না, ছিল আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয়ের অভিব্যক্তি। ধ্বংসের স্তূপ থেকে ফিনিক্স যখন মাত্র জেগে ওঠার প্রস্তুতি নেয়, তখনই ঘৃণ্য রাজাকার এবং দেশশত্রুরা তাদের চরম আঘাত হানে জাতির স্থপতিকে হত্যা করা হয়।
তার স্বপ্ন তার জীবনে অধরাই থেকে যায়। আল্লাহর অশেষ রহমতে এবং তার বান্দা বাংলাদেশিদের মাথা নত না করার মনোবলের জোরে আমরা আমাদের দুরবস্থার থেকে উত্তরের প্রচেষ্টা চালিয়ে যাই। বঙ্গবন্ধুর তিরোধানের 21 বছর পরে আমরা সুষ্ঠুভাবে দেশ পুনর্গঠন কাজে লিপ্ত হই। 5 বছরের শেষে আবার আমরা প্রতিক্রিয়াশীল শক্তির নির্যাতনের শিকার হই। অতঃপর 2009 সাল থেকে ভোটের লড়াইয়ে জয়যুক্ত হয়ে আমরা আবার জনসেবার সুযোগ পাই। জনকল্যাণ আবার হয় আমাদের জাতীয় ব্রত। নিরবিচ্ছিন্নভাবে পরবর্তী 9 বছর আমাদের পরিকল্পনা, প্রস্তুতি ও উন্নয়ন কৌশল আমাদের নিয়ে এসেছে বর্তমান অবস্থানে। দিন এসেছে দল মত হিংসা বিদ্বেষ ভুলে সকলে মিলে সে পথ ধরে সামনে এগিয়ে চলার। আসুন আমরা এখন প্রস্তুতি নেই 2041 সালের সমৃদ্ধ, উন্নত, সুখী ও শান্তময় বাংলাদেশের জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার অপঠিত অংশসমূহ পঠিত বলে গণ্য করা হবে এবং বাজেটের সকল ডকুমেন্ট টেবিলে উপস্থাপিত হল। মাননীয় সদস্যবৃন্দ, 2016-17 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2017-18 অর্থ বছরের বাজেট সংসদে উপস্থাপিত হল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিতকে অর্থ বিল 2017 উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরণ এবং কতিপয় আইন সংশোধনকল্পে আনিত একটি বিল, অর্থ বিল 2017 উত্থাপনের জন্য অনুমতি চাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম। এখানে আইন প্রণয়ন কার্যাবলীতে অর্থ বিল আমরা সবাই জানি, এই সংবিধানে অর্থ বিল কি লেখা আছে সেটাও জানি, এবং আপনার এই যে কার্যপ্রণালী বিধির 111 এখানে অর্থ বিল সম্বন্ধে সম্পূর্ণ লেখা আছে। কিন্তু এখানে কতিপয় আইন সংশোধন কল্পে এই কতিপয় আইন যদি আপনাকে আনতে হয় তাহলে আইনকে নির্দিষ্টকরণ করতে হবে। এইভাবে আইন আনা যাবে না। আপনি যদি শুধু অর্থ বিল 2017 দিতেন কোনো আপত্তি ছিল না, এবং অর্থ বিল 2017 ভিতরেই সংবিধানে লেখা আছে কতগুলো আইন আপনি প্রণীত করতে পারেন। এটা লেখলেই আইনগুলো আপনি অটোমেটিক্যালি প্রণীত করতে পারেন। কিন্তু এইখানে যখন এনেছেন আপনি কতিপয় আইন সংশোধন করবে, তো কোন আইন সংশোধন করবেন এই আইনগুলো নির্দিষ্ট না করা পর্যন্ত উত্থাপনে আমার বাধা রইল। দ্বিতীয় হলো সংবিধানের 83তে লেখা আছে সংসদের কোনো আইন দ্বারা ব্যতীত কোনো কর আরোপ বা সংগ্রহ করা যাইবে না। আজকে আমরা শুনলাম, টেলিভিশনে দেখেছি যে 900 টাকা করে চুলার গ্যাস আরম্ভ হয়ে গেছে জুনের 1 তারিখ থেকে। কিন্তু এটা করা যাবে না যতক্ষণ পর্যন্ত, কিছুক্ষণ আগে অর্থমন্ত্রীর বক্তৃতাও উনি বললেন কোন একটা ট্যাক্স জুনের 1 তারিখ থেকে আরম্ভ করবে। কিন্তু 83তে আমাদের সংবিধানের 83কে স্পষ্ট করে লেখা আছে সংসদের কোনো আইন দ্বারা ব্যতীত কোনো কর আরোপ বা সংগ্রহ করা যাইবে না। এটা আমাদের পাশ হবে 30 তারিখে। 30 তারিখের পরে আমরা 1 জুলাই থেকে এই কর আরোপগুলো করতে পারবো। নাম্বার 3, এখানে কোনো অর্থ বিল বা কোনো সরকারি অর্থ ব্যয়ের সঙ্গে প্রশ্ন জড়িত রহিয়াছে এমন কোনো বিল রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যাইবে না। আমরা এখানে কোনো কাগজে কোনো বিলে যে রাষ্ট্রপতির সুপারিশ আছে বলে আমার দৃষ্টিগোচরে আসে নাই, কারো দৃষ্টিগোচরে আসে নাই। নাম্বার 4, এই কথাগুলো আমি এই জন্য বলছি, আজকে উচ্চ আদালতে আমাদেরকে সংসদকে তুলাধনা করা হচ্ছে।
উচ্চ আদালতকে, সংসদকে অশিক্ষিত বলা হচ্ছে, এবং আমরা আইন তৈরি করতে জানি না এসব কথা বলা হচ্ছে, এবং সংসদে জিজ্ঞাসা করা হচ্ছে 116 ধারা কেন রাখা হয়েছে, 70 ধারা কেন রাখা হয়েছে, 7 খ ওনা ভুলে গিয়েছেন, 97 ভুলে গিয়েছেন। আমার এখন চলে এসছে কি, এখন চলে এসছে যে আপনার অল্প বিদ্যা ভয়ঙ্কর নাকি খালি কলসি বেশি বাজে। সুতরাং এইগুলি সমাধান হওয়া উচিত মাননীয় স্পিকার। তারপরে আপনার জিএনএইচ, আমাদের সময় জিএনএইচ ন্যাশনাল গ্রস ন্যাশনাল হ্যাপিনেস মাস্ট বি ইম্পর্টেন্ট দেন গ্রথ ন্যাশনাল বৃদ্ধি, মানে যেটাকে আমরা বলি জিডিপি বৃদ্ধি। সুতরাং এখানে আমাদের গ্রস ন্যাশনাল হ্যাপিনেস কতটুকু আছে সেটা বলে নাই। আমাদের সরকারের সময় গ্রস ন্যাশনাল হ্যাপিনেস অবশ্যই গ্রস জিডিপি গ্রোথের ছাড়িয়ে গিয়েছিল। সুতরাং এগুলো আমরা নিশ্চিত চাই, এই নিশ্চিত করার পরে উত্থাপন করলে আমার কোনো আপত্তি নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় অর্থমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। বাজেট উপস্থাপন আজকে নতুন নয়। 1972 সাল থেকেই এই সংসদে বাজেট উত্থাপন করা হয়েছে। এইটা ধারাবাহিক একটি ব্যাপার, এইখানে নতুন কোনো প্রশ্ন আসে না। তবে আমি আপনার কাছ থেকে একটা ক্লারিফিকেশন চাচ্ছি যে আমার মনে হয় আমি তো অর্থ বিল 2017 উপস্থাপন করলাম, আমার মনে হয় আমাকে সংশোধিত সম্পূরক অর্থ বিলটা 2016-17 সেটাও বোধহয় উত্থাপন করতে হতে পারে। এই ব্যাপারে আপনি যে নির্দেশ দেবেন সেটাই গ্রহণ করব। সেটি পরবর্তীতে হবে মাননীয় অর্থমন্ত্রী, পরবর্তীতে হবে সম্পূরক বাজেটের উপর আলোচনার পর। এটা পরবর্তীতে হবে মাননীয় অর্থমন্ত্রী, সম্পূরক বাজেটে আলোচনার পর। আপনার বক্তব্য শেষ মাননীয় অর্থমন্ত্রী? আমার বক্তব্য শেষ। আপনার বক্তব্য শেষ? যে আমি বলতে পারি গেছি। আমি যেটা মাননীয় সদস্যকে বলবো, আমি প্রথমেই বলেছি যে 1972 সাল থেকেই আমাদের এই সংসদে অর্থ বিল পেশ করা হয়, এবং তার জন্যে আমাদের সকলেরই কিছু কিছু অভিজ্ঞতা ইতিমধ্যে সঞ্চিত হয়েছে। এবং সেখানে যেটা আজকে আমরা করলাম, অর্থ বিল 2017 উপস্থাপন করলাম, এবং মাননীয় স্পিকার যেটা পরিষ্কার করে বলে দিলেন যে সম্পূরক শুল্ক বিল আগামীতে সেটাও উপস্থাপন করা হবে। এই দুইটি কাজই এই সংসদ করে থাকে বাজেট সেশনে। এটাতে এমন কোনো অসাধারণ কিছু হচ্ছে না বা নতুন কিছু হচ্ছে না। সুতরাং আমার মনে হয় তিনি যেসব বক্তব্য দিয়েছেন সেইগুলো খুব বেশি বাস্তববাদী বা ইন কনফর্মিটি উইথ নেসেসিটি হয় নাই। সেজন্য আমি তাকে অনুরোধ করব যে তিনি এখন যে ব্যবস্থাটি আমাদের গৃহীত হচ্ছে, যে 2017 অর্থ বিলটা পেশ হচ্ছে আজকে, এবং কিছুদিন পর 2-1 দিন পরে 2016-17 সম্পূরক বিলটা এখানে উপস্থাপিত হবে, সেটা গ্রহণ করে তিনি তার বক্তব্য প্রত্যাহার করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রী। এবং মাননীয় অর্থমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতির সম্মতি গ্রহণ করা হয়েছে, সেই বিষয়টি উত্থাপিত হয়েছিল। মহামান্য রাষ্ট্রপতির সম্মতি গ্রহণ করা হয়েছে। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, অর্থ বিল 2017 উত্থাপনের অনুমতি প্রদান করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি উত্থাপনের অনুমতি দেওয়া হলো। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
আমি আবুল মাল আব্দুল মুহিত, অর্থমন্ত্রী, সরকারের আর্থিক প্রস্তাবাবলী ও কার্যকরণ ও কতিপয় আইন সংশোধনকল্পে আনিত একটি বিল অর্থ বিল 2017 উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। অর্থ বিল 2017 সংসদে উত্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামী 5 জুন 2017 সোমবার সকাল 10:30 পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।